বলবো আমি জানি জনগণের প্রত্যাশা কোথায়। এখন আমার মূল কাজ হবে মাইক্রো ইস্যুতে না যে ম্যাক্রো ইস্যুতে থাকা। কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু সাক্ষাৎকারে বলেছেন যে সন্তুষ্ট হবার আমাদের কোনো কারণ নেই, কিন্তু আমরা অসন্তুষ্টও না বা আশাহতও না। হ্যাঁ, আমরা সমাজ থেকে যা খুঁজি তা হচ্ছে সাহস এবং আশা। আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের তো কোনো দল নাই, আমাদেরকে জনমানুষ একটা সমর্থন দিচ্ছে। এখন সেখানে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন মোকাবেলা করতে হয় আমাদেরকে মাঠে নামতে হয়েছে কোনো পুলিশ ছাড়া, কোনো র্যাব ছাড়া, এবং তখন সেনাবাহিনী এগিয়ে এসেছে, কিন্তু সেনাবাহিনীরও অনেক কিছু করার ক্ষমতা ছিল না। তখন তাদেরকে আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কাজে নামাতে হয়েছে। এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ উদ্যমে নেমে গেছে এই কথাটা আমরা বলতে পারছি না। আপনি অন্যান্য সরকারের সাথে যদি তুলনা করেন, অন্যান্য সরকারে অনুগত কিছু লোক থাকে সব সেক্টরে, আমাদের কিন্তু কোনো অনুগত লোক নেই। হ্যাঁ, আমরা আমাদের কাজের মাধ্যমে ওদেরকে কনফিডেন্স দিয়ে যাচ্ছি। অন্য কোনো সরকারকে কি একজন ঋণ খেলাপি ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে 3 মাস বেতন দিয়ে চালাতে হয়েছে? তা তো হয়নি। আমাদেরকে তো সরকারি কোষাগার মানে কি আপনার আমার টাকাই তো, সেটা দিয়ে চালাতে হয়েছে। অন্য কোনো সরকারকে কি 32,000 শ্রমিকের মুখোমুখি হতে হয়েছে একসাথে? আমাদেরকে একদিকে শ্রমিক স্বার্থ রাখতে হচ্ছে, অন্যদিকে প্রায় শূন্য ভঙ্গুর কোষাগার থেকে এই সমস্যারও মোকাবেলা করতে হচ্ছে। ফলে আমি বলবো যে সন্তুষ্টির অনেক জায়গা বাকি রয়ে গেছে, কিন্তু আশাহত হওয়ার সুযোগ আমি দেখি না। আরেকটা কথা হচ্ছে যে আমরা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি, যেই শক্তি নিয়ে, ওই চ্যালেঞ্জগুলো অন্য কোনো সরকারকে এইরকম শক্তি নিয়ে এবং এইরকম ভঙ্গুর পরিবেশে কিন্তু মোকাবেলা করতে হয়নি। সেটাও সকলকে একটু বিবেচনায় রাখতে হবে। 6 মাসেও কেন পুলিশ সংস্কার করা, পুলিশকে একটা স্ট্রং জায়গাতে, কারণ মানুষ চট করেই কিন্তু আসলে, যদিও এখন সেনাবাহিনী মাঠে আছে, সেনাবাহিনীর কাছে যায় না, মানুষ আসলে থানাতেই যায়। 6 মাসেও কেন ওই আইন শৃঙ্খলা বাহিনীকে এগুলিকে ওই জায়গাতে নিয়ে যাওয়া সম্ভব? ঘটনা ঘটছে দেখেন, একটা 16 বছরের নিপীড়নমূলক শাসনাবর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা মনস্তত্ত্ব হয়ে যায়। আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার ওই মনস্তত্ত্বের বিরুদ্ধে অবস্থান নেই এবং তাকে পারফর্ম করতে বলি, তখন অবভিয়াসলি তার যে এতদিনকার কমান্ড গ্রহণ করার অভিজ্ঞতা, সেটা থেকে ব্যত্যয় ঘটে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে তারাই কিন্তু রাস্তায় এই ছাত্র জনতার সাথে মুখোমুখি অবস্থানে ছিল, সেখানে তাদের নৈতিক মনোবল ভেঙে যাওয়ার একটা ব্যাপার আছে। এবার আপনি আসেন যে কতগুলো ম্যাল প্র্যাকটিস আমাদের সমাজে একেবারে বদ্ধ হয়ে আছে, যেমন পুলিশ ভেরিফিকেশন। এখন এইটা তো একটা পদ্ধতির মধ্যে গিয়ে আমাকে বাতিল করতে হবে। এই পুলিশ ভেরিফিকেশনে গিয়ে বা থানায় জিডি করতে গিয়ে হয়রানির শিকার হয়নি এমন কোনো নাগরিক তো খুঁজে পাওয়াই দুষ্কর। এত বছরের হয়রানির 6 মাসে যদি সমাধান চান, তাহলে মনে হবে যে আমরা হয়তো যে পরিমাণ ধৈর্য রাখার কথা রাখতে পারছি না। কুইক ফিক্স যদি কারো থাকে যে এইটা করলেই ঠিক হয়ে যাবে, সেই কুইক ফিক্সটা আমাদেরকে বললে আমরা করে ফেলবো, কিন্তু সেই কুইক ফিক্সটা নাই। কারণ কি, আপনাকে একটা সিস্টেমকে অ্যাড্রেস করতে হচ্ছে। আপনি কিন্তু একটা ব্যক্তিকে টার্গেট করছেন না, একটা ইনস্টিটিউশন আর একটা সিস্টেমকে টার্গেট করছেন। এই সিস্টেমে যখন সংস্কারগুলো আসবে, তখন একই ব্যক্তি রয়ে যাচ্ছে, সেই জায়গাতেও আমাদের চ্যালেঞ্জ আছে। তো এই দুটোকে এক করে আমার মনে হয় যে ওই সাইকোলজি, এতদিনকার চলে আসা সিস্টেম, এবং হু ইজ গভর্নিং ইট, কে এটা চালাচ্ছে, এগুলোর কম্বিনেশন যদি একটু বিশ্লেষণ করেন, তাহলেই বুঝবেন যে কেন হচ্ছে না। এবং হওয়ার কিন্তু আমরা চেষ্টা করছি। যেমন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন, আমরা তাকে সাহায্য করার জন্য পুলিশের থেকে একজনকে বিশেষ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের আইজিপি এসছেন, নতুন কমিশনার কাজ করছেন। এখন কোনো জায়গায় পুলিশকে আমরা বেশ কার্যকরী ভূমিকায় দেখি, কিন্তু ওই যে বললাম যে রাস্তায় যখন আন্দোলন হয় তাদের একটা ভূমিকা ছিল, সেইখানে একটা যে মনস্তাত্ত্বিক দূরত্ব হয়ে গেছে, এবং সিস্টেমের কারণে তারা যে ধরনের কমান্ড নিয়ে অভ্যস্ত বা তাদের মোডাস অপারেন্ডি কাজ করার যে পন্থা, এই সরকারের তো সেই পন্থা না।
তাহলে সেই কারণে কি এই যে বিভিন্ন আন্দোলন বা দাবি দেওয়া আদায় যখন সড়কে নামছে, আমরা দেখছি যে শিক্ষার্থীদের প্রতিনিধিরা যাচ্ছে সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে। এটার কারণ সবসময় যে শিক্ষার্থীদের প্রতিনিধি যাচ্ছে তা না, শ্রমিক আন্দোলনে কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধি যাচ্ছে না। যেখানে শিক্ষার্থীরা আন্দোলন করছে সেখানে শিক্ষার্থী প্রতিনিধিরা যাচ্ছে। এবং অনেক আন্দোলনই আপনারা, অনেক কেন, প্রায় সকল আন্দোলনই আমরা কিন্তু গুলি ছুড়িনি, আমরা কিন্তু লাঠিচার্জ করিনি, আমরা কাউকে তার বাড়ির থেকে তুলে নিয়ে যাইনি আর পরিবার বলতে পারে না যে 7 দিন যাবৎ আমার ছেলে আন্দোলনের সে আর নাই, যেটা আমরা নিরাপদ সড়ক আন্দোলনে দেখেছি। আমাদেরকে যেহেতু গুলি খরচ না করে, সহিংস পদ্ধতিতে না যেয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হচ্ছে, সেজন্য এটা অনেক সময় দুর্ভোগেরও কারণ হয়ে যাচ্ছে। এখন আমরা যদি প্রথাগত রাস্তায় যাই তখনও প্রশ্ন আসবে, আগের সরকার যা করতো আপনারা তো তাই করছেন, তাহলে আর তফাৎ কোথায়? কাজেই এইটা একটা এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে উত্তরণের যে যন্ত্রণাটা, উত্তরণের যে সময়টা, উত্তরণের যে প্রক্রিয়াটা, এটা তার জন্যই হচ্ছে। উনি ভাই নিশ্চয়ই বলতে চাচ্ছে, আমি এখানে একটু সাপ্লিমেন্ট করি যে আপনারা লাঠি ছুটছেন, মানে গুলি ছুটছেন না বা অত বেশি ভায়োলেন্ট হচ্ছেন না, ঠিক আছে, কিন্তু শিক্ষার্থী প্রতিনিধিরা যাচ্ছে বিষয়টা নেগোশিয়েট করতে, তাহলে শিক্ষার্থী প্রতিনিধিরা কি এই সরকারের পার্ট কিনা? আমরা হাসনাতকে সচিবালয়ে দেখেছি, 7 কলেজের আন্দোলনে দেখেছি, সার্জিস যাচ্ছে। আপনি যদি সরকারের পার্ট হিসাবে দেখেন, আমি বলবো উত্তরটা না। কিন্তু শিক্ষার্থী আন্দোলনকারী হিসেবে তার কিন্তু কিছু মোরাল স্ট্রেংথ আছে, তার একটা নৈতিক অবস্থান আছে। সেই নৈতিক অবস্থানটাকেই সে কাজে লাগাচ্ছে। কারণ আমাদের সরকারটা তো শিক্ষার্থীদের অভ্যুত্থানের ফলেরই একটা সরকার। যদি তাদের একটা মোরাল স্ট্যান্ড সবসময়ই থাকবে, তাদের একটা নৈতিক অবস্থান এই পুরো পরিচালনা পদ্ধতিতে অবশ্যই আছে, তাকে আমি সরকারের পার্ট বলি না। আর যখন হাসনাত কথাগুলো বলছিল, সে কিন্তু তার আশেপাশে কিন্তু সরকারের বাহিনীরাও ছিল, হ্যাঁ, কাজে ওইটা না দেখে তো থাকা যাবে না, ওইটাও দেখতে হবে। এবং সে বলাতে বিষয়টা যত সহজ হয়েছে, যারা মনে করছেন যে তারা অবিচারের মুখোমুখি হয়েছেন, যারা মনে করছেন তাদের প্রতি যথেষ্ট সুবিচার করা হয়নি, সে যখন দেখবে তার কমিউনিটির একজনই তার সাথে কথা বলছে, সে হয়তো মানসিকভাবে অনেকটা স্বস্তি পাবে। নতুন রাজনৈতিক দল করতে চাচ্ছেন শিক্ষার্থীরা, সেখানে শোনা যাচ্ছে আপনার কলিগও হয়তো দায়িত্ব ছেড়ে দেবেন উপদেষ্টা পরিষদ থেকে, চলে যাবেন, এটা শোনা যাচ্ছে। এটা আসলে মানে সরকারের থেকে তাদের যাওয়া, এগুলো নিয়েও কথা হচ্ছে। আবার শিক্ষার্থীদের কোন প্রেক্ষাপটে আসলে রাজনৈতিক দলটা করতে হচ্ছে? এখন শিক্ষার্থীরা কেন রাজনৈতিক দল করবে, তাদের কি প্রত্যাশা, কেন বিদ্যমান দলগুলো সেই প্রত্যাশা পূরণ করতে পারবে সে আস্থা তারা পাচ্ছেন না, বা কেন তারা মনে করছেন তারা আসলে বেশি ভালো হবে, কেন তারা মনে করছেন তরুণ প্রজন্মের একটা নেতৃত্ব দরকার, সেগুলোর উত্তর তারা ভালো দেবেন। আমি আপনাকে বলবো যে আজকে আমাদের একজন সহকর্মীর একটা সাক্ষাৎকার একটা জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে, সেটা একটু পড়ে নিতে, সেখানে এই সবগুলো প্রশ্নের উত্তর দেয়া আছে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কোন, মানে অন্তর্বর্তী সরকার থেকে তারা কোনো ধরনের সুবিধা পাবে কিনা? যখন কেউ অন্তর্বর্তীকালীন সরকারের অংশ না থাকে, তখন অন্তর্বর্তীকালীন সরকার থেকে সুবিধা পাওয়ার প্রশ্ন আসে কি করে? আর অন্তর্বর্তীকালীন সরকারের এটা নিয়ে কিন্তু একটা বড় রাজনৈতিক দল কথা বলতেই পারে, অফকোর্স বলতে পারবে, জবাবদিহিতার জায়গা তো ওইটাই। কথা হচ্ছে যে যখন কেউ অন্তর্বর্তীকালীন সরকারের অংশ না থাকে, তখন তারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে সুবিধা পাওয়ার প্রশ্ন তো আসেই না। অবশ্যই রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকার থেকে জবাবদিহিতা চাইবে, নিশ্চয়ই তারা তাদের কথাগুলো বলবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি তার অংশ না কিন্তু তাকে কেউ সুবিধা দিচ্ছে এরকম ঘটনা ঘটায়, তাহলে রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই বলবে। তারা সেটা কিন্তু বলেনি, তারা বলছেন যদি, তো যদি তো এখনো প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, যদি উত্তর কেমন করে দেব? সেক্ষেত্রে ক্যাবিনেটের কলেবরটা যেহেতু একজন বেরিয়ে যাচ্ছেন, ওখানে কাউকে দেওয়া বা ক্যাবিনেট কোনোভাবে রিশাফল করা। আচ্ছা, আপনি যেটা বললেন যে একজন বেরিয়ে যাচ্ছে, এমন কোনো তথ্য আমার কাছে এখনো নাই যে একজন বেরিয়ে যাচ্ছে। আপনি বলছিলেন একটি প্রথম সারির দৈনিক, আমি প্রথম সারির দৈনিকটা পড়ে দেখলাম সে বেরিয়ে যাবে বা তার কোনো সহকর্মী বেরিয়ে যাবে, এমন সিদ্ধান্ত সে বা কেউ নিয়েছে এমন কিছু তারও জানা নেই। তো বের
হয়ে না যাওয়া পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন সরকার আগে আগে ভাবনা শুরু করতে পারে না, তাই না? আমাদের তো একদম শেষ করছি না, সেটা হচ্ছে এই যে সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে অনেক কথা হয়, তো কতটুকু সংস্কার হবে, কি হবে, এটা যদি সরাসরি বলি বিএনপির কথা, সেটা নিয়ে আপনি আগেও বলেছেন। তো এখন তো সংস্কারের যে প্রতিবেদন সেটা পাওয়া যাচ্ছে, এখন আপনাদের পরিকল্পনা? দেখেন, সংস্কার বিষয়টা হচ্ছে জনপ্রত্যাশার প্রেক্ষিতে। এখন অন্তর্বর্তীকালীন সরকার বসবে রাজনৈতিক দলগুলোর সাথে, এবং রাজনৈতিক দলগুলোর স্বার্থেই আসলে সংস্কারটা হওয়া দরকার। কারণ নতুন নির্বাচনের পরে যে দলই ক্ষমতায় আসুক না কেন, যে দলই দায়িত্ব নিক না কেন, কতগুলো সংস্কার এত বারবার উচ্চারিত হয়েছে যে ওইগুলো ঠিক না করে দিয়ে কোনো রাজনৈতিক দলের পক্ষেই কিন্তু যাত্রাটা খুব একটা মসৃণ হবে না। এবং রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় আস্থা রাখে, তারা খালি বলতে চায় কতটুকুন সংস্কার। হ্যাঁ, যেহেতু সংস্কার প্রক্রিয়ায় আস্থা রাখে, সেজন্য তারা তাদের লিখিত বক্তব্যগুলো দিয়েছে, সেজন্যই তারা ডায়ালগে যাবে। এবং রাজনৈতিক দলগুলোর উপরও কিন্তু সংস্কারের একটা নিশ্চয়ই জনমতের চাপ রয়েছে, যে আমরা তো একজন চলে গিয়ে আরেকজন চলে আসার মতন অবস্থায় যেতে চাচ্ছি না, আমরা একটা পরিবর্তিত নতুন বাংলাদেশ চাই। তরুণেরা, শিক্ষার্থীরা, তরুণীরা নতুন বাংলাদেশ চাই, এবং তারা কিন্তু অনেক কানেক্টেড, বিশ্বের কোথায় কি ঘটছে এটা তারা জানে। ফলে এই পরিবর্তিত প্রত্যাশাটাকে সম্মান করে আর এত আত্মহতিকে সম্মান করে সংস্কারের নিশ্চয়ই একটা ঐক্যমত হবে। আচ্ছা আপা, আমার শেষ প্রশ্ন, প্রোক্লেমেশনটা তাহলে হচ্ছে কিনা জুলাই? আমি প্রোক্লেমেশন প্রসেসের সাথে নিজে তো জড়িত না, তবে পত্রপত্রিকায় দেখলাম যে অবশ্যই যারা আন্দোলন করেছেন তারা প্রোক্লেমেশনের পক্ষে। আজকে সাক্ষাৎকার পরেও দেখলাম যে প্রোক্লেমেশনটা অনেকের হয়তো দুঃখটাও অনেকটা ঘুচাতে পারতো, বিশেষ করে যারা আহত আছেন। এবং বড় রাজনৈতিক দলরাও বলছে যে তারা বিভিন্ন জায়গা থেকে মতামত জোগাড় করছে, তারা মতামত জোগাড় করছে, নিশ্চয়ই প্রোক্লেমেশনটা হবে শেষ পর্যন্ত, সেটা মাথায় রেখে।